হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পেলে মেয়েকে আমি রেডি টেডি করে দিয়েছি। মেয়ে এখন বাবার সাথে চলে গেছে, বিশ্বকর্মা পুজো দেখতে গেছে। বাবার সাথে বিশ্বকর্মা পুজো করতে গেল। তো এখন বাজে বেলা 12:27। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম, জানি না কি দেখাবো, যা হবে যাই তোমাদেরকে দেখাবো। তো এখনো পর্যন্ত আমি এখন বসে আছি, আর তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অবশ্যই ঠাকুর কাছে প্রার্থনা করে সবাই যেন ভালো থাকুক আর সুস্থ থাকুক। আর আমাদের ফ্যামিলিতেও সবাই ভালো আছে, আর আমি অনেকটাই ঠিক আছে এখন। তোমাদেরকে এই ব্যাপারে অনেক কিছুই বলার আছে, আমি আজকেই বলবো সবই। কেন আমার একটু লেট হচ্ছে ব্লগ করতে, তো সবটাই জানাবো। সবটাই কেন একটু এতদিন আমি ব্লগটা করতে পারলাম না, আমি ব্লগ এতদিন কেন দিইনি, তো সেই ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জানাবো আমি ভেবেইছিলাম। তো সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আর এখন আমার ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গেছে, ব্রেকফাস্ট আমি করেই নিয়েছি, করে এখন আমি বসে আছি। এখন মেয়ে নেই বলে ভাবলাম তোমাদেরকে এখন ভালো একটা সুযোগ আছে, এখন বলতে পারবো না, মেয়ে থাকলে আর বলতে দেবে না। তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই, কথা বলে নিই, তোমাদেরকে জানাই আমার প্রবলেমগুলো, আমি তোমাদেরকে জানাই। কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমাদেরও অধিকার আছে সমস্ত কিছু জানার। তো তাই জন্য আমি তাই ভেবেছিলাম যে অবশ্যই তোমাদেরকে জানাবো, কিন্তু সুযোগটা পেয়ে উঠছিলাম না। তাই এখন মেয়ে যেহেতু নেই, আমি তাই অবশ্যই তোমাদেরকে জানাবো। একটুখানি পরে আমি তোমাদেরকে বলছি। তো ক্যামেরাটাকে আমি স্ট্যান্ড করে দিলাম, হাতে একটু একটু কাঁপতে থাকে, তো খুব বিরক্ত লাগে ওটা। আমি ক্যামেরাটাকে স্ট্যান্ড করেছি, তোমাদেরকে জানাবো আমি কেন আমি ব্লগ করিনি। তো আমি মাঝখানে জন্মাষ্টমীর পরে পরে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। খুবই শারীরিক অবস্থা আমার খুবই খারাপ ছিল, আমি প্রায় অনেকটা দিন হসপিটালাইজ ছিলাম। তো সেই কারণবশত আমি কিছুই পোস্ট করতে পারিনি, কোনো ব্লগ করতে পারিনি। আর আমাকে এখন পর্যন্ত ডাক্তার বেড রেস্টই বলেছে, কোনো কিছু তেমন কিছু করা যাবে না। অনেকটাই পুরো টোটালি বেড রেস্ট আমি এখন আছি। যেটুকু পারি হাঁটাচলা একটুখানি করি, আর মেয়েকে দেখাশোনার মধ্যে আমি সমস্তটাই মা বোনেরা করে, আমি শুধু একটুখানি খাইয়ে দেওয়াটা খাইয়ে দিই, এইটুকুই করি। এখন আর কিছু করতে পারি না। আর সারাক্ষণই বিছানায় শুয়ে বসে এরকমই কাটছে আমার এখন দিন। তো যেটা আমার হয়েছিল সেটা বলি, আসলে কেন আমি হসপিটালাইজড হয়ে গেছিলাম। তো প্রথম থেকেই বলি, তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তো তোমরাও সেই সমস্যার থেকে তাহলে বুঝতে পারবে। তোমাদেরও অবশ্যই সেটা আমার মনে হয় বলা দরকার, যে কারণ এই এই সমস্যাগুলো অনেক মেয়েদেরই হয়ে থাকে। তো আমারও সেরকমই একটা প্রবলেম হয়েছিল। বলছি তো আমি তখন বলেও আর বলতে পারিনি, কি বলবো, সেই দোটানার মধ্যে আর বলতে পারিনি। তার মধ্যে দেরিও হয়ে গেছিলো, আমার ফোনে চার্জও ছিল না, তো চার্জে বসালাম। আর তারপর দেরি হয়ে গেছিলো, স্নান করতে হতো। এখন তো আমি পুরো টাইম টু টাইম স্নান করে খেয়ে দিয়ে নিতে হয়। মেয়েকেও একটু আমি খাইয়ে দিলাম, বোন স্নান করিয়ে দিল, রেস্ট নিয়ে এখন আমি পুরোটা একটু ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এখন আবার তোমাদের সামনে আসলাম, যে বলবো বলে অনেকটা মনে জোর নিয়ে আমি এখন তোমাদের সামনে এসেছি, সমস্তটা বলবো। আর মেয়ে এখন ঘুমাচ্ছে। তো বলি, প্রথমেই বলি যে
তোমাদেরকে যে আমি বলবো মানে কোথার থেকে শুরু করব, কোথার থেকে বলবো, মানে কিছুই বুঝতে পারছি না আমি কীভাবে বলবো আমি। তো আমি যেদিন হসপিটালে ভর্তি হই সেদিন ছিল সেপ্টেম্বরের 1 তারিখ, সেদিন ছিল বুধবার। তো সেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছি, আমার সেই দিনই অপারেশন হয়। তার আগে কিছু কথা বলি যেগুলো না বললে হয়তো হবে না। আমার মানে আমি জন্মাষ্টমীর জন্য জন্মাষ্টমীর সব শ্যুট করেও রেখেছিলাম যে জন্মাষ্টমী ব্লগটা দেবো আমি, কিন্তু ওটা আমার দেওয়া হয়নি। জন্মাষ্টমী ছিল 30 তারিখে, আর সেদিন সমস্তটা সারা রাত পুজো টুজো হয়েছিলো, সমস্তটা শ্যুট করেছিলাম আমি। মঙ্গলবার দিন দেওয়া হয়নি সেদিন, কারণ সারা রাত জেগে থাকার কারণে মঙ্গলবার দিন আমি টায়ার্ড ছিলাম, তো মঙ্গলবার দিন আমি তাই কোনো এডিট করতে পারিনি। ভেবেছিলাম বুধবার দিন পোস্ট করবো, আর বুধবার দিন ছিল আমার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার দিন ছিল, সেদিন ভেবেছিলাম শ্বশুরবাড়ি ফিরে যাবো। তো আমি মঙ্গলবার দিন রাত্রেবেলায় হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে আমাকে রাত্রেবেলা তখন 3টে বাজে, আমি তখন ফোন করেছিলাম হাজব্যান্ডকে, ফোন ঘেটে ঘুটে মাম্মিকে ঘুমিয়ে 3টের সময় আমি শুতে গেছিলাম। তো 3টের সময় শুতে গেছি, তখন আমি ফোন করেছি হাজব্যান্ডকে, ফোন করে বললাম যে তুমি সকালবেলা তাড়াতাড়ি চলে আসো, 11টার সময় চলে আসো, তো আমি বাড়ি চলে যাবো। ওর ডিউটি ছিল 1টার থেকে, তো আমি সেই হিসেবে বলেছিলাম যে 11টার সময় আসো, কারণ হাজব্যান্ড বলেছিল যে ও বলছিল যে তুমি একেবারে রাত্রেবেলায় যাবো, ডিউটি শেষ করে আসবে যখন ও রাত্রেবেলা, তখন ও আমাকে নিয়ে যাবে। তো আমি ভাবলাম যে না থাক, ওর বাবাও এসেছিলো, শ্বশুরমশাই এসেছিলো, তো আমি ভাবলাম যে শ্বশুরমশাই আবার বৃহস্পতিবার চলে যেত। তো আমি তো হলো না থাক, বুধবার দিন একটা দিন আছে, তো মাম্মাম একটা দিন ও দাদানকে পাবে, দাদানের সাথে একটুখানি কিছুক্ষণ খেলতে পারবে। তো সেইভাবে বললাম যে না থাক, তুমি আমাকে সকালেই নিয়ে যাও, তাহলে মাম্মাম একটু দাদার সাথে খেলে নিতে পারবে। বৃহস্পতিবার দিন দাদান সকাল সকাল বেরিয়ে যাবে, তাহলে তুমি আমাকে সকালবেলায় নিয়ে চলো, এইরকম করেই আমি ওকে বলেছিলাম। তো বুধবার দিনটাও হলো কি, বুধবার দিন সকালবেলা সেই হিসেবে আমি 10:30 তাকে 10:30 ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরেই আমার একটুখানি অস্বস্তিকর একখানা ফিলিং হয়, পেটটা কেমন ফুলে ফুলে থাকে, পেটে যন্ত্রণা হয়। তাই হলে আমি গ্যাস হয়ে গেছে হয়তো, মাকে বললাম মা গ্যাসের ওষুধ দাও। আমি গ্যাসের ওষুধ খেলাম, তো দেখছি কমছে না, গ্যাস ওষুধ খেয়েও কমে নেই। তারপরে কেমন যেন আস্তে 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 মাথাটা ঘোরাতে শুরু করে, আমি একটু শুয়ে থাকি, শরীরটা খারাপ লাগছে। আবার ভাবলাম একটু বাথরুমে যাই, যদি পটি হয় তাহলে যদি ভালো লাগবে, কিন্তু কোনো কিছুই না, আস্তে আস্তে খালি মাথাটা ঘোরাতে শুরু করে, ঝিমঝিম করতে শুরু করে। তো ওই জন্য আমি হাজব্যান্ডকে ফোন করে বললাম, তখনই ফোন করে বললাম যে তুমি তাড়াতাড়ি আসো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে, তো ছুটি নিয়ে নাও আজকে পারলে। তো বলছে কেন, কী হলো? আমি বললাম আমার মাথাটা কেন ঘোরাচ্ছে, খালি ঘোরাচ্ছে, আর পেটটাও কেমন একটা ব্যথা ব্যথা করছে। বলার পরে তো ও বললো তাহলে কি আমি তোমাকে এতে নিয়ে যাবো, আমাদের এখানে মানে প্রাথমিক একটা চিকিৎসার জন্য বললো রান্না হসপিটালে নিয়ে যাওয়ার কথা আমাকে বললো, যাবে তুমি? তো হ্যাঁ আমাকে নিয়ে চলো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো আমি গাড়ি নিয়ে আসি। হ্যাঁ গাড়ি নিয়ে আসো। তো ও একেবারেই গাড়ি নিয়ে একেবারে তাড়াতাড়ি চলে এসেছিলো। তো বাড়িতে চলে তো এসছে, কিন্তু আমার তখন শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে আমি বিছানার থেকে কিছুতেই উঠতে পারছিলাম না। আমি যতবার বিছানার থেকে উঠছিলাম ততবারই আমি সেন্স হারিয়ে ফেলছিলাম। আমি কিছুতেই মানে উঠলেই মাথাটা কেমন একখানা চারদিকটা অন্ধকার করে আমি সেন্স হারিয়ে ফেলছি, এরকম অবস্থা হয়ে গেছে, প্রেশার একদমই লো হয়ে গেছিলো। আমি তখন আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার শরীরটা খুবই খুবই খারাপ হচ্ছে। সেই দিনের কথা মানে কোনোদিন ভুলবো না আমি।
ভীষণ খারাপ হতে শুরু করে আমার শরীরটা। আমি বুঝতে পারছি যে আমার মনে হয় আমার মানে আমি বেঁচে বেঁচে রয়েছে, মনে হচ্ছিল আমার কাছে বেঁচে থাকাটা অনেকখানি বড় একটা আম, ব্যাপার হয়ে গেছিলো। তখন মনে হচ্ছিল আমি সবাই ঠাকুরকে ডাকলাম, ঠাকুর আমাকে প্লিজ বাঁচাও। খুবই কষ্ট হচ্ছিল, ভীষণই কষ্ট হচ্ছিল। আমি বাড়ির থেকে আমাদের বাড়ি থেকে তো কিছুটা যেতে হয়, পুরো বাড়ি পর্যন্ত তো গাড়ি আসে না, রাস্তা অতটা চওড়া নয়। তো ওইটুকু পর্যন্ত আমার যাওয়ার মতো ক্ষমতা ছিল না। তো সিচুয়েশান, বাট অ্যাম্বুলেন্স কতক্ষণ আসবে, আমার শরীর ততক্ষণ অনেকটাই খারাপ হয়ে গেছে। আমি তখন নিজেই বললাম আমাকে নিয়ে চলো, আমি বাইরে থাকলে হবে না, আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো কোনো রকমে মনে জোর নিয়ে আমি গাড়ি যেখানে যতদূর যাওয়ার আগেই আমার ততক্ষণে আমার সেন্স পুরোপুরি চলে যায়, পুরোপুরি সেন্স হারিয়ে ফেলি। আবার কিছুক্ষণ মাথায় ব্যথায় জল দেয় আমার হাজবেন্ড, তারপরে আরও অনেকে এসেছিলো, একটা দাদা এসেছিলো, টিপিনুদা এসেছিলো, শান্তনু এসেছিলো, চিনবে না কিন্তু সবাই ছিল। জল টল দেয়, মাথায় জল দেয়। তারপরে আস্তে আস্তে আমার জ্ঞান আসে, কিন্তু আমি ওটা দাঁড়াতে গেলেই আমার সেন্স চলে যাচ্ছে। তো আমি কোনো রকমে ধরে বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তো আর আমাকে রান্নাতে নিয়ে যায়নি, কারণ খুবই সিরিয়াস কন্ডিশন ছিল। একেবারেই আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, জেএনএম হসপিটালে। এবার ওর মধ্যে একটা ব্যাপার হয়েছে কি তোমাদেরকে বলি, আমার পিরিয়ড মিস গেছিল। আমার জুলাই মাসে পিরিয়ড লাস্ট হয়েছিল, তারপরে আর আমার আগস্ট মাসটা পিরিয়ডস হয়নি। পিরিয়ডস হয়নি বলেই আমি আমার ডাক্তারও দেখিয়েছিলাম। আমি পুরো আগস্টেই ওয়েট করছিলাম যে যদি কোনো টাইমে হয়। তো আমি পুরো আগস্টেই দেখেছিলাম। আর আমার জন্মাষ্টমী ছিল 30 তারিখে, আমি ডাক্তার দেখিয়েছিলাম 29 তারিখে। 29 তারিখে ডাক্তার দেখিয়ে এসেছিলাম, রোববার ছিল। তো আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম ওই কারণবশত যে আমার পিরিয়ডসটা মিস গেছে। তো উনি আমাকে ডাক্তার দেখিয়ে আসে যখন, মানে মাম্মামের সময় আমি যাকে ডাক্তার দেখিয়েছিলাম ওনাকেই দেখিয়েছিলাম। তা আমি পুরোটাই দেখিয়েছিলাম আর বলেও ছিলাম যে আমার এই পিরিয়ডস মিস গেছে জুলাই মাসটায়, তারপরে আগস্টে আর হয়নি। তো উনি সেই হিসাবে আমাকে ওষুধ দিল, ওষুধ দিয়ে বললো যে তুমি এটা খাও, ওষুধটা খাও। যদি তোমার 10 দিনের মতো ওষুধ দিয়েছিলো, 10 দিনের একটাই ওষুধ দিয়েছিল ওটা। তো বলছে 10 দিনের মতো খাও, যদি 10 দিনের ওষুধ, একটু 10 দিনের টাইম ছিল। তো 10 দিনের ওষুধ ওটা খাও, যদি না হয় তো দেন তুমি প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসবে। তো আমি সেই হিসেবেই ওষুধটা খেয়েছিলাম। আমি বেশি দিনও ওষুধ খাইনি। রোববার দেখেছি, রোববার খেয়েছি, সোমবার, মঙ্গলবার, ব্যাস। বুধবার দিন তো এই অবস্থা। আমি তোমাদেরকে প্রেসক্রিপশনটাও দেখাই। এই যে 29/8/21 আমি দেখাই আমার পিরিয়ডস ডেট মিস বলেছি 9/7/21। জুলাই মাসে লাস্ট পিরিয়ডস হয়েছে সেটা বলেছি। তো উনি আমাকে ওষুধ দিয়েছে 10 দিন ডেলি আফটার ডিনার 10 days। 29/8 থেকে 7/9 পর্যন্ত আমি খাবো। যদি না হয় দেন ইউরিন প্রেগনেন্সি টেস্ট, ইফ নো ব্লিডিং বাই 7/9। 7/9-এর মধ্যে যদি কোনো আমার না হয়, পিরিয়ডস না হয়, তো দেন আমি ইউরিন টেস্ট করে আনবো। আর এখানে কিছু ওষুধ আছে যেটা আমার স্কিনে একটু ফাঙ্গাল ইনফেকশনের জন্য, এটা আলাদা, এটা কোনো ওর সাথে নয়। তো এটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য এইটা ওষুধগুলো দিয়েছে। তা আমি ওনাকে দেখিয়ে আসলাম যে আমার এরকম এরকম সমস্যা, কিছুই পিরিয়ড মিস হয়েছে। তো সেই সমস্যাটাই বলে আমি ওনাকে দেখিয়েও এসেছিলাম। দেখে আসার পরে সেই সময় ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে পরে এরকমই একখানা বিপত্তি হয়েছে। এটা পরেও হলেও হতো, কিন্তু আগেই হয়ে গেছে বলতে পারবো। সমস্তটাই বলছি আমি। তারপরে ওখান থেকে যখন আমি জেএনএম হসপিটালে যাই, হসপিটালে আমাকে যেহেতু আমি গ্যাসের ব্যথা ভেবেছি আর গ্যাসটাই ভেবে যাচ্ছিলাম, তো গ্যাসের ইঞ্জেকশনও দেওয়া হয় আমায়। তো ইঞ্জেকশন দেওয়ার পরে তো তারপরেও আমার পেটের যন্ত্রণা কমছিল না।
তো ওখান থেকে এমার্জেন্সি ডাক্তাররা যারা ছিলেন তো ওনারা বললো প্রেগনেন্সি টেস্ট মানে আমার গাইনোর কোনো সমস্যা আছে না। তো আমি বললাম হ্যাঁ আমার পিরিয়ডসটা মিস গিয়েছিল, তো ওটার জন্য আমি ডক্টরও দেখিয়েছিলাম। তো বললো আমাকে প্রেগনেন্সি টেস্ট আমি করেছি কিনা, না আমি প্রেগনেন্সি টেস্টটা এখনও পর্যন্ত করিনি, কারণ 10 দিনের মতো ওষুধ ছিল। আমি ওই রকম ভেবেছি যে 10 দিন মতো ওষুধ খাবো, তবু দিন যদি না হয় তো আমি প্রেগনেন্সি টেস্ট করবো। তো আমি বললাম আমি প্রেগনেন্সি টেস্ট তো করিনি। তো ওনারা তখন বলে তাহলে এটা কোনো গাইনোর সমস্যা হতে পারে। ওনার প্রেগনেন্সি কিট দিল টেস্ট করার জন্য, কিন্তু আমি উঠে কিট টেস্ট করার মতো পরিস্থিতির মধ্যেও ছিলাম না, উঠলেই আমি সেন্স হারিয়ে ফেলছিলাম। তো ওখান থেকে আমাকে গাইনো ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। ওখান থেকে আমাকে গাইনো ডিপার্টমেন্টে নিয়ে যায়, পুরোটাই স্ট্রেচারে করে নিয়ে গেছিলো। পুরোটা টাইম আমার সাথে আমার হাজব্যান্ডই ছিল, ও ছিল বলে হয়তো আজকে আমি বেঁচে আছি বলতে পারি। তো আমি মানে উঠে বসতে তো পারছিলামই না, ওটা বসবো দাঁড়াবো ওরকম পরিস্থিতিই একদম ছিল না। পুরোটাই আমাকে স্ট্রেচারে করে নিয়ে যায় পুরোটা। তারপর ওখানে নিয়ে যাওয়ার পর লাকিলি আমি সমস্ত ডাক্তারকে পেয়েছিলাম হাতের কাছেই একেবারে। তো ওনারা আমার চেক আপ করেন, চেক আপ করে একটু ভিড়ভাট্টা ছিল তো ওর মধ্যেই চেক আপ করেন। আমি বললাম, তার মধ্যে একজন ম্যাডাম ছিল, ম্যাডাম বলছে তুমি প্রেগনেন্সি টেস্ট হয়েছে। আমি না হয়নি, আমি উঠতেই পারছি না। তো উনি তখন বললো ক্যাথিটার দিয়ে টেস্ট করতে। তো ওখানকে যে মাসিরা ছিল তো ক্যাথিটার দিয়ে টেস্ট করলো, টেস্ট করে তখন বললো যে পজিটিভ। তো আমার তখন মাথা ধাস ভালো কথা পজিটিভ, বাট আমার পেটে এত যন্ত্রণা করছে কেন। তারপরে উনি যখন ভালো করে, তখন আমার প্রেগনেন্সি কোনো টেস্ট করা ছিল না, আমার কোনো আল্ট্রাসাউন্ড করা ছিল না, তো বুঝতে খুব সমস্যা হচ্ছিলো যে আমার পেটে কিসের প্রবলেম হচ্ছে। তারপর যে ম্যাডাম দেখেছিলেন তো উনি পুরোপুরিভাবে ভালো করে হাত দিয়ে চেক আপ করে যখন দেখে তখন উনি তখন বললেন যে আমার টিউবটা বাস্ট করেছে, তাই ইন্টারনাল খুব ব্লিডিং হচ্ছে, আর আমার এখনই ওটি দরকার। তো মামা উঠে গেছিলো, যে ভিডিওটা পজ করলাম। তো যেটা বলছিলাম যে আমাকে ম্যাডাম চেক আপ করে বললো আমার টিউবটা বাস্ট করেছে, বেবিটা এসেছিলো, যে বেবিটা টিউবে এসেছিলো, তাই টিউবটা আমার বাস্ট করেছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। ততক্ষণ আমার শরীর অনেকটাই খারাপ হয়ে গেছিলো, আমার বডি জাস্ট এখান থেকে ওদিক নাড়ালেই মনে হচ্ছিলো এক্ষুনি হয়তো আমি আর থাকবো না, আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে, এতটাই যন্ত্রণা করছিল। তার মধ্যে প্রেশার আমার অনেক লো হয়ে গেছিলো, বাড়িতে থাকতে প্রেশার লো হয়ে গেছিলো, বাড়িতে মেপেছিল যতক্ষণ ঘর থেকে বেরোয়নি তখনই 80-50 প্রেশার হয়ে গেছিলো, হিমোগ্লোবিন আমার 3-এ নেমে গেছিলো পুরোপুরি। তারপর ওটির জন্য যা সমস্ত পেপারস রেডি করা দরকার সমস্তটা করেছে হাজব্যান্ড। ও ছিল বলেই হয়তো আজকে আমি এখানে আছি বলতে পারো। সমস্তটাও যা করার সমস্তটাও করেছিল। আমি তো মানে পুরোপুরিভাবে শারীরিক দিক থেকে মানে এতটাই আমার ভেঙে পড়েছিল, আর ও বলতে পারো মেন্টালি দিক থেকে পুরোটাই ভেঙে পড়েছিল। ও পুরোটাই মানে ও ভাবছে কী করে আমাকে ঠিক করে তুলবে, আর আমি তখন আমার মধ্যে এমন বাঁচার প্রবণতা এতটা পরিমাণে বেড়ে গেছে, আমাকে বাঁচতে হবে, যে করে হোক আমাকে বাঁচতে হবে, আমাকে মেয়েটার জন্য বাঁচতে হবে, আমাকে বাঁচাও। আমি শুধু ঠাকুরকে আমি গুরুদেবকে ডেকে গেছি যে আমাকে বাঁচাও। এমনকি ওটিতে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওটিতে ঢুকেও আমি সমস্ত ডাক্তারকে বলে প্লিজ আমাকে বাঁচান, আমার মেয়েটা অনেক ছোট। তো ডাক্তারটাও আমাকে বলছে কিচ্ছু হবে না, টেনশন করো না, ঠিক হয়ে যাবে, তো কিচ্ছু হবে না। তো তারপর অপারেশন করা হলো, সেই দিনই অপারেশন হলো। অপারেশন করার পরে আমাকে তো পুরোটাই সেন্সলেস করে করা হয়েছিল, কারণ কোমরে ইঞ্জেকশন নেওয়ার মতো আমার পরিস্থিতি ছিল না। তো
তারপর ওখান থেকে অপারেশন যখন হয়ে যায়, হওয়ার পরে আমার যখন জ্ঞান আসে আস্তে আস্তে একটু একটু, আমি তখন কিছুই দেখতে কত পাচ্ছি, শুধু আমি একটা ঝাপসা মনে দেখছিলাম আর শুধু শুনতে পাচ্ছিলাম। শুধু আমাকে জিজ্ঞেস করছিল সবাই, তোমার নাম কি, কোথায় থাকো, হাজব্যান্ডের নাম কি, খালি বারবার কোশ্চেনই করছিল আর আমি উত্তর দিচ্ছিলাম। তারপর যখন আমার পুরোপুরি আমার জ্ঞান আসে তখন আমি দেখি আমি আমার অক্সিজেন চলছে, আমাকে আইসিইউতে রেখেছে, একদিকে সেলাই নিচ্ছে, একদিকে ব্লাড দিচ্ছে। তখন মোটামুটি আমার জ্ঞানটা ফেরে। তো প্রায় 4 বোতল মতো ব্লাড আমার লেগেছে। এখন আমি অনেকটাই সুস্থ, আগের থেকে অনেকটাই সুস্থ। সেই দিনে যা গেছিলো তার থেকে তো বলবো আমি এখন অনেকটা ভালো আছি, অনেক ভালো আছি। পুরো সমস্তটাই আমার হাজব্যান্ডের জন্য, মা বাবার জন্য, আমার পরিচর্যায় হাজব্যান্ডের দেখা, ওর সমস্তটা, ওর দেখাশোনা, ওটাই আমি এখন অনেকটাই সুস্থ। আর মেয়েকে দেখলে তো আমি আরও সুস্থ হয়ে যাই, ওকে দেখলে মনটাই একবার ঠিক হয়ে যায় আমার। তো ওখান থেকে আইসিইউতে ছিলাম আমি, একদিন মতো ছিলাম। তারপরের দিন আমাকে নর্মাল বেডে দিয়ে দেওয়া হয়। নর্মাল বেডে পুরো আমি টোটাল 5 দিন মতো হসপিটালে ছিলাম। তারপরে বাড়ি আসি। আমার এখনও সেলাই কাটা হয়নি। ডাক্তার বলেছিল 14-15 দিন পর সেলাই কাটতে যেতে। আমার টাইম হয়েই এসছে প্রায়। আর পুরোটা টোটালি বেড রেস্ট উনি বলে দিয়েছে, বেড রেস্ট। আর খাবার দাবার একদমই লাইট খাবার খাবো, তো লাইট খাবারই খাই একদমই। আর বেড রেস্ট যতটা পারার চেষ্টা করি, ততটা বেড রেস্ট নেওয়ার চেষ্টা করি আমি। কিছুই তো করি না এখন, কিছুই করতে পারিও না, করতে দেয়ও না আমাকে, কেউ কিছু করতে পারিই না, করতে দেবেও না, আমার বাড়ির লোকে কেউ কিছু করতে দেবে না। এখন পুরোপুরি তাই বেড রেস্টে রয়েছে। আমি এখন অনেক ভালো আছি আগের থেকে, সেদিন অনেক 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 ভালো আছি, আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদেরকে তাই আমি বলবো যে যদি এরকম কোনো সমস্যা, আমার মতো পিএক্সের কোনো সমস্যা হয়, তো অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিন। পেটে যে কোনো সমস্যা আল্ট্রাসোনোগ্রাফি একটা করো, না হলে বোঝা যায় না যে কী প্রবলেম না। আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তো উনি আমাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি দেয়নি। আল্ট্রাসোনোগ্রাফি যদি দিত আমি তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি, আমি অবশ্য সময়টুকুও পেয়ে উঠিনি। আমি 2-3 দিন মতো ওষুধ খেয়ে তারপরে এরকম অবস্থা, আমার সময়ই হয়ে ওঠেনি যে আমি একটা আল্ট্রাসোনোগ্রাফি করবো বা প্রেগনেন্সি টেস্ট করবো, কিছুই হয়ে ওঠেনি। প্রেগনেন্সি টেস্ট করলেও হয়তো ওরকম করে বোঝা যেত না, প্রেগনেন্সি হয়তো টেস্ট করলে আমাদের পজিটিভ আসতো, কিন্তু বোঝা যেত না যে আমার বেবির পজিশনটা কোথায়, যেটা একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে যেটা বোঝা যেত। তো সবাইকে তাই রিকোয়েস্ট করবো যে যে কোনো গাইনোর সমস্যা প্লিজ প্লিজ একটা আল্ট্রাসোনোগ্রাফি অবশ্যই করুন। মানে আমি বলতে পারি একদম মরতে বেঁচে এসেছি বলতে পারি, আর পুরোটাই একমাত্র হাজবেন্ডের জন্য। ওনা থাকলে জানি না কি হতো। আর আমার মধ্যে একদম সেই ইচ্ছেটাও ছিল, এটা আমাকে বাঁচতেই হবে। আগে হতো তখন মনে হতো কি এরকম কোনো ঝামেলা হলো তখন ভাবতাম কি যে তোর এই এত ঝামেলা ভালো, এর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু বিশ্বাস করো এখন মনে হয় কি মরার থেকে বাঁচাই অনেক ভালো। আমাকে বাঁচতে হবে, আমার জন্য অনেকে রয়েছে বেঁচে আছে। ও একটু বেরিয়েছিল, দাদার সাথে একটু ঘুরে আসলো। তো
আমার ইচ্ছেটা প্রচণ্ড পরিমাণে ছিল, বাঁচতে হবে আমার মেয়েটার জন্য। ও না থাকলে হয়তো এরকম এতটা ইচ্ছেটা হতো না যে ও আমাকে ছাড়া কী করে থাকবে। আমি যে 4-5টা দিন হসপিটালে ছিলাম, ওই কটা দিন ও বাড়িতে আমাকে ছাড়া ছিল, বিশ্বাস করবে না, ও এতটা অ্যাডজাস্টেবল, পুরোটাই আমাকে ছাড়া ছিল। বাসিটা নিয়ে এসছে না, রাত্রে আমাকে ছাড়াই শুয়েছে পুরো। এবারে যখন জিজ্ঞেস করতো মা কোথায়, মা বলতো, সবাই বলতো মা চিপস আনতে গেছে, মা বড় চিপস আনতে গেছে। তো ওইটা শুনতো, তাহলে মা আসবে বড় চিপস নিয়ে আসবে। ও খুব অ্যাডজাস্টেবল, ভীষণ ওর বাবার মতো। ওর বাবা যেমন ও তেমন, ভীষণ অ্যাডজাস্টেবল। তো ওকে দেখে আমি যখন হসপিটাল থেকে আসি, এসে ওকে দেখে তখন আমার হাফ অসুস্থতা ওখানেই আমার প্রায় ঠিক হয়ে যায়। তখন মনে হচ্ছে না যে আমি কষ্ট পেয়েছি, আমার কষ্ট হচ্ছে শরীরে। অনেকটাই সুস্থ হয়ে গেছে শুধু ওকেই দেখে। এখন আমি অনেকটাই সুস্থ। আমার এখনো সেলাইটা কাটতে যাওয়া হয়নি, কাটতে যাবো। যখন যাবো অবশ্যই তোমাদেরকেও দেখাবোই, মানে নিয়ে যাবো ব্লগ। এখন তো স্টার্ট করছি আস্তে আস্তে, তো তোমাদেরকেও তাই নিয়ে যাবো, দেখতেই পাবে। আমি যেমন করে ব্লগ আগে দিতাম, একদিন গ্যাপ দিয়ে দিয়ে, তো সেরকম করেই তোমাদেরকে দেবো যতটা পারবো। এখন তো বেড রেস্ট করে কোনো কাজই করতে হয়নি, কি ব্লগ দেবো আমি সেটাই ভাবছি। তো যা হবে, যেটুকু পারবো তো সেটুকু দেবো। তো এখনকার মতো আমি তোমাদেরকে তাই জানাচ্ছি টাটা, বাই বাই। আমার সাথে থেকেও অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।